এই কথা বলেই ওই মেয়েটি তার বাবাকে নিয়ে ব্যাংক থেকে চলে যায়। ঈপ্সিতা ওনাদের গাড়িতে তুলে দিতে গেল এবং বলল, আজকের ঘটনার জন্য ভেরি সরি, প্লিজ টেক কেয়ার কোয়েল ম্যাডাম। এই কোয়েলের বাবা ব্যাংকের সব থেকে পুরনো এবং বিশ্বস্ত কাস্টমারদের একজন, তাই তারা এতটা বিরক্ত হয়েছেন, তাতে তীব্র অস্বস্তিতে পড়েছেন ঈপ্সিতা নিজেই। তাঁরা যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে দেন এবং আশা বন্ধ করে দেন, তাহলে হয়তো ঈপ্সিতার চাকরিটাই চলে যাবে। আর এই সব কিছুই হয়েছে এই ছেলেটির কারণে। সে ব্যাংকের ভিতরে ঢুকছে আর বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পাগলটাকে এখান থেকে তাড়াতে হবে। এই ভাবনা নিয়েই যখন সে ব্যাংকের অন্দরে প্রবেশ করল, তখন দেখল লাকি সেখানে আর নেই। তখন সে মনে মনে বলতে লাগলো, আরে কোথায় গেল ছেলেটা, অদ্ভুত তো। এখন এই ছেলে যদি ব্যাংকে অন্য কোনো কাণ্ড ঘটিয়ে বসে, এই চিন্তা থেকেই ঈপ্সিতা তার সন্ধানে এদিক সেদিক তাকাতে থাকলো, কিন্তু তাকে তো কোথাও দেখতে পেল না। যাগ্গে, বাঁচা গিয়েছে বাবা, এরকম একটা লোক বিদায় হলেই মঙ্গল। এই কথা বলতে বলতে নিজের কেবিনে প্রবেশ করল ঈপ্সিতা। দিনের প্রথম ফাইলটা ঘাঁটতেই মনে হলো তার কেবিনের সামনে দিয়ে কেউ হাঁটা চলা করছে। আরে এ আবার কোথা থেকে এলো, কোথায় লুকিয়েছিল? এই কথা বলতেই ফাইল টাইল রেখে নিজের কেবিন থেকে বেরিয়ে এলো ঈপ্সিতা। দেখতে পেল ব্যাংকের ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে ছেলেটা। কিন্তু এখানে সে দাঁড়িয়ে থাকলে তো সব থেকে বেশি বিপদ, কারণ এই লাউঞ্জেই যে শহরের সব থেকে বড় লোকেরা এসে বসেন, বিভিন্ন বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলেন। তারা এরকম একটা অগোছালো ছেলেকে দেখে কি বলবেন, এই চিন্তায় ঘোরাফেরা করতে থাকলো ঈপ্সিতার মাথায়। সে গটগট করে তখন এগিয়ে গেল লাউঞ্জের দিকে। দাঁড়াও, ওখানে ওখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে ঢুকবে না, জোরে চিৎকার করে উঠল ঈপ্সিতা। ব্যাংকের ম্যানেজারের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন থতমত খেয়ে যান। ঈপ্সিতা তার রাগ আর এক রাশ বিরক্তি চেপে রেখে হাসি মুখেই তাদের কাছে বলেন, সরি, আমি একটু বেশি জোরে চেঁচিয়ে ফেলেছি, ভেরি সরি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, লাকি সেই ঘরে ঢুকে গিয়েছে। আরে এটা কি মানুষ নাকি গাধা, বাংলা বোঝে না? এই কথা বলতে বলতেই ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেল ঈপ্সিতা। সে তখন ওই লাউঞ্জের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজা তখন ভিতর থেকে বন্ধ হয়ে যায়। উদ্বেগ আর চিন্তায় ঈপ্সিতা নিজের মনে বলতে লাগলো, এই ছেলেটা কি করে বিনা অনুমতিতে ব্যাংকের ভিতরে ঢুকলো? জামা কাপড় দেখে কেউ বুঝতে পারল না যে এই ব্যাংকের কাস্টমার হতেই পারে না। তার ভয়ে গলা শুকিয়ে আসছে, কারণ ছেলেটা হয়তো এতক্ষণে রিলেশনশিপ ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে। এদিকে ভিআইপি লাউঞ্জের সোফায় বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী। বেশভূষা সে লক্ষ্য করেনি, মুখটা দেখা মাত্রই আর 5টা কাস্টমারের মতোই লাকিকে বলে উঠল, হ্যালো স্যার, কেমন আছেন? শশীধরের মনে হলো এনাকে তো আগে কখনো দেখিনি। নতুন কাস্টমার এলে তার ব্যাপারে ম্যানেজার ঈপ্সিতা তাকে জানিয়ে রাখে, কিন্তু এবারে রিলেশনশিপ ম্যানেজারের নজরে এলো লাকির ছেঁড়া প্যান্ট। তখন সে মনে মনে বলে উঠল, এবার কি রে বাবা, রাজ ভিখারি নাকি? এবার আর স্যারটার নয়। রিলেশনশিপ ম্যানেজার একটু অভদ্রভাবেই লাকিকে জিজ্ঞেস করল, আপনি কে ভাই, কি চাই এখানে? এটা ধনীদের ব্যাংক, এখানে 10,000 টাকা ডিপোজিট রাখা যায় না। লাকি ম্যানেজারের মুখের উপরেই সপাটে বলল, ডিপোজিট রাখতে আসেনি, এখানে আমার টাকা নিতে এসেছি। লাকিকে কিছুটা অভদ্রভাবেই জিজ্ঞেস করল রিলেশনশিপ ম্যানেজার, টাকা নিতে এসেছেন? নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ড আছে আপনার কাছে? লাকির উত্তর, না, কোনো কার্ড ফার্ড নেই আমার কাছে। এই উত্তর শুনে বেজায় চটলেন ম্যানেজার। রেগে গিয়ে খুব খারাপভাবে লাকিকে বললেন, কার্ড নেই যখন, তখন আপনাকেও কোনো কার্ড দিতে পারবো না। টুক করে দরজাটা খুলুন আর বেরিয়ে যান এখান থেকে। নিজের জায়গায় অনড় থেকেই লাকি বলল, বেরিয়ে যাব না, কোনো মতেই না, আমার প্রাপ্য অধিকার না নিয়ে আমি এখান থেকে যাব না। লাকিকে ম্যানেজার জানালো, আরে বাবা, কার্ড ছাড়া টাকা দেওয়ার সিস্টেম নেই আমাদের ব্যাংকে। কিন্তু লাকি যে নাছোড়বান্দা,
টাকা তোলার এত শত জটিলতা তার জানা নেই। পরিষ্কার করে সেও বলল, টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। ম্যানেজার বলল, দেখুন, সকাল সকাল অযথা তর্ক করবেন না। বলছি তো কার্ড ছাড়া টাকা দিতে পারবো না। চুপচাপ এখান থেকে চলে যান, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই কথা শোনা মাত্র ঘাবড়ে গেল লাকি। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, কার্ড ছাড়া কি সে প্রমাণ করতে পারবে না যে সেই হিমাদ্রি সিংহ রায়ের নাতি, যিনি তার নাতির জন্য এত বিপুল সম্পত্তি রেখে গিয়েছেন? হঠাৎ তার কি মনে পড়ল আর লাকি বলে উঠল, ফিঙ্গারপ্রিন্ট। ম্যানেজারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল। ম্যানেজারও একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ফিঙ্গারপ্রিন্ট? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিলেশনশিপ ম্যানেজারকে লাকি বলল, আপনি আমার কাছে কার্ড চেয়েছিলেন, যা আমার কাছে নেই। আমার কাছে আছে এই আঙ্গুলের ছাপ। আমি এটা খুব ভালো করে জানি যে আঙ্গুলের ছাপ ব্যবহার করেও এই ব্যাংক থেকে টাকা তোলা যায়। ম্যানেজার বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে চান, তাতেও লাভের লাভ কিছু হবে না। আমাদের সময় নষ্ট না করে যান না এখান থেকে। বুক ফুলিয়ে ম্যানেজারকে লাকি বলল, আমার ফিঙ্গারপ্রিন্ট একবার দিয়েই দেখুন না, তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই ম্যানেজারের মনে হলো, এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে ছেলেটা? তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। লাকির উদ্দেশ্যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা এগিয়ে দিয়ে সে বলল, বুড়ো আঙুলটা এখানে চেপে ধরো। এদিকে লাকি তার ছেঁড়া প্যান্টের পিছনে বুড়ো আঙুলটা মুছে নিয়ে তা সোজা চেপে ধরল ফিঙ্গারপ্রিন্ট মেশিনে। সেকেন্ডের মধ্যেই ওই মেশিন থেকে একটা আওয়াজ এলো। মেশিনের ভিতরে একটা লাল আলো জ্বলে উঠল আর সেটা জোরে জোরে বিপ বিপ শব্দ করতে লাগলো। আরে ভাই, তোমার আঙ্গুলের ছাপ মিলছে না, বলেছিলাম না হবে না। মিথ্যে কথা বলছো তুমি, কেন সময় নষ্ট করছো আমার? এই বলে রিলেশনশিপ ম্যানেজার লাকির দিকে এমনভাবে তাকালো যেন সে বড় একটা অপরাধী। সে সময় লাকি তার পকেটে হাত ঢোকালো। ম্যানেজারের মনে হলো, ছেলেটা বোধহয় পকেটে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে এবং তাকে বোকা বানিয়ে ব্যাংকের কর্মীদের ও তাকে আক্রমণ করার ফন্দি খুঁজছে। এই সব চিন্তাভাবনা থেকেই ম্যানেজার পুলিশকে ফোন করতে যায়। ম্যানেজার তার ফোন থেকে 100 নম্বর ডায়াল করতেই লাকি খুব ভয় পেয়ে গেল। কি ভীষণ উদ্দীপনা আর উত্তেজনা নিয়ে সে ব্যাংকে এসেছিল টাকা তুলবে বলে। নিজের টাকা তুলতেই যে এত ঝামেলায় পড়তে হবে তা কল্পনাও করতে পারেনি লাকি। ঠিক কি হতে চলেছে ব্যাংকে? পুলিশ এসে কি লাকিকে গ্রেফতার করে নিয়ে যাবে?